শিক্ষার্থীবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এবং বাংলাদেশের 50তম সুবর্ণ জয়ন্তীতে সবাইকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভক্তির শুভেচ্ছা এবং অভিনন্দন। প্যান্ডামিক এই সিচুয়েশনে সবাই অনেক কষ্টের ভিতরে দিন যাপন করছে। তার ভিতরেও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে সুবর্ণ জয়ন্তীর এই দিনে আমার 50তম অনলাইন ক্লাস আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে ফিরে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো তো? নিশ্চয়ই। চলো আজ আমরা তোমাদের নিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে আবার ফিরে যাই। তো সবাইকে এই করোনাকালীন সময়ে আমি অনুরোধ করছি যে তোমরা সবাই ঘরে থাকবে এবং নিয়মিত মাস্ক পরবে। কিছু সময় পর পর স্যানিটাইজার দিয়ে হাত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। না পারলে ঘরের বাইরে যাবে। সবাই সুখী এবং সুন্দর জীবন কামনা করছি। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা বিষয় নিয়ে, বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। চলো আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে ফিরে যাব। সবাইকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্বাগত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আমি ইতিমধ্যে বেশ কয়েকবার তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বাংলা পদ্য নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা দেখছো একটি সুন্দর ছবি। আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের নদী, অর্থাৎ আমাদের এই দেশে অসংখ্য নদী, নালা, খাল, বিল ছড়িয়ে আছে। তো আমি তোমাদের সামনে দুটি নদী ছবি তুলে ধরলাম। একটি হচ্ছে খুব জনবহুল, আর একটি একদম প্রান্তর জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নদী, এই দুটি নদীর ছবি তোমাদের। আমরা আরো দুটো নদীর ছবি দেখলাম, নদীতে দুটি ছবি। এই দেখে আমরা কি বুঝি? নদীমাতৃক বাংলাদেশ। যে আমাদের এই বাংলাদেশটি নদী, খাল, বিলে ভরপুর, এবং সে কারণেই আমরা নদীমাতৃক বাংলাদেশ বলে থাকি আমাদের দেশকে। তোমরা এখানে একটা ছবি দেখছো, বলতে পারবে যে ছবিটি কার? নিশ্চয়ই বলতে পারবে, কারণ তিনি তো আমাদের বাংলা সাহিত্যের প্রাণপুরুষ। অবশ্যই ছবিটি তোমরা বলতে পারছো যে ছবিটি কার। তোমরা ইতিমধ্যেই দেখেছ, ইনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা আজকে এই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা সেই যশোর জেলার কপোতাক্ষ তীরে মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ির পাশেই যে মসজিদের ছবিটি, সেটি আমি তোমাদের জানার জন্য ছবিটি দিলাম। সেই ছবিটি তোমরা যশোর গেলে দেখতে পারবে। এই হচ্ছে সেই কপোতাক্ষ নদের তীরের ছবি। তো চলো আমরা এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম 1824 সালের 2রা জানুয়ারি, অর্থাৎ 1824 সালের 2 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। এই মধুসূদন দত্তের ছদ্ম একটি নাম ছিল, সেই নামটি হচ্ছে টিমোথি পেন পোয়েম। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যখন সে অত্যাধিক নিজের ভালো চিন্তা করে এই নদীমাতৃক বাংলাদেশকে ভুলে যখন বিদেশে পাড়ি জমালেন, তখন তার কবিতা এবং লেখায় তিনি একটি ছদ্ম নাম ব্যবহার করতেন। সেই ছদ্ম নামটি হলো টিমোথি পেন পোয়েম। আমরা এবার দম্পতি অর্থাৎ তার স্ত্রীর সম্পর্কে জানবো। তার স্ত্রীর নাম হচ্ছে রেবেকা ম্যাটাভিস হেনরিটা। তার স্ত্রীর নাম হচ্ছে রেবেকা ম্যাটাভিস হেনরিটা।
তিনি তার যে নিজের ধর্ম, সেই ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1842 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি যখন এই দেশ থেকে চলে যান বিদেশে, তখন সেখানে গিয়ে তার পরিচিতি বাড়ানোর জন্য, তার অবস্থানকে আরো দৃঢ় করবার জন্য তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1842 খ্রিস্টাব্দে। তার দুই সন্তান ছিল, একজন হচ্ছে নেপোলিয়ান আর একজন শর্মিষ্ঠ। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত দুই সন্তানের জনক ছিলেন। তার অনেক ঐতিহাসিক রচনা রয়েছে, তার ভিতরে আমরা বলতে পারি মেঘনাদ বধ, বীরঙ্গনা, একেই বলে সভ্যতা কাব্য, চতুর্দশ কবিতা বলে, নাটক পদ্মাবতী ও কৃষ্ণকুমারী ইত্যাদি অসংখ্য রচনা তিনি এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবার জন্য তিনি রচনা করে গেছেন। এই হলো আমাদের মাইকেল মধুসূদন দত্তের জীবনী। তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। অর্থাৎ তিনি 2রা জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 29শে জুন 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার ছদ্মনাম টিমোথি পেনপোয়েল, তার স্ত্রীর নাম রেবেকা মেটাভিস হেনরিটা, এবং তিনি খ্রিস্টান ধর্মে গ্রহণ করেন 1842 খ্রিস্টাব্দে। আমরা এই বাংলা সাহিত্যের জনবদ্ধ কবি মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ তোমরা অবশ্যই এরপরে কবি সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্ত তার গ্রামের বাড়িটি আমরা তোমাকে দেখাচ্ছি। কবির পিত্রালয়, যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। সেই কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামের যে কবির পিত্রালয়, সেই পিত্রালয়ের ছবিটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে তার পিত্রালয়ের ছবি। আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে কবি যখন ফ্রান্সে থাকতেন, সেই ফ্রান্সের রুদেস টেন্টিয়াস সড়কের এই ভবনের কবি থাকতেন। অর্থাৎ ফ্রান্সে যখন তিনি থাকতেন, তখন রুদেস টেন্টিয়াস এই সড়কে এই বাড়িটি ছিল। এই বাড়িটিতে তিনি দীর্ঘ সময় কাটিয়েছিলেন। স্ত্রীর সন্তানদের নিয়ে এই বাড়িতেই তিনি অবস্থান করেন। তো শিখন ফল আমরা জানি যে আমরা কি কারণে শিখি। অবশ্যই প্রতিটি শিক্ষার পেছনেই কিছু ফল রয়েছে, কিছু উদ্দেশ্য রয়েছে। এই পাঠ, এই গল্পটি শেষে, অর্থাৎ আমার আলোচনা শেষে তোমরা যে জিনিসটি শিখতে পারবে সেটি হচ্ছে কবি পরিচিতি বলতে পারবে। ইতিমধ্যে তোমরা কবির জন্ম, মৃত্যু, তার পারিবারিক ঐতিহ্য সবকিছু তোমরা জানলে, এইটা তোমরা বলতে পারবে। সনেট কি তা ব্যাখ্যা করতে পারবে। এই কপোতাক্ষ নদ একটি সনেট কবিতা। এই সনেট কবিতা কি, কিভাবে সনেট কবিতা রচনা করতে হয়, এর উদ্দেশ্য কি, এই সমস্ত কিছু তোমরা ব্যাখ্যা করতে পারবে। কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতের সাথে তুলনার কারণ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ কবি এই কবিতায় কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতের সাথে তুলনা করেছেন। কেন করেছেন সেটির ব্যাখ্যা তোমরা দিতে পারবে। তারপরে কপোতাক্ষ নদের প্রতি কবির যে ভালোবাসাটা বর্ণনা করতে পারে। অর্থাৎ সেই স্মৃতি বিজড়িত, বাল্য স্মৃতি বিজড়িত যেই নদীর তীরে, যেই নদীর পলিমাখা শরীরে মেখে, যেই নদীর স্রোতে সে স্নান করে সে বড় হয়েছে, সেই নদের প্রতি তার যে ভালোবাসা, সে বিদেশ বৈভব গিয়েও এই নদকে সে রন্ধ্রে রন্ধ্রে যে উপলব্ধি করেছে, সেই বিষয়টিও তোমরা বর্ণনা করতে পারো। এই হচ্ছে শিখন ফল। এখানে আমরা কবিতা একটু পড়ি। সেখানে দেখো বলা হচ্ছে, সতত হে নদ তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবিয়ে দিও। অর্থাৎ তিনি যখন সেই বিদেশে অবস্থান করছিলেন, তিনি যখন বিদেশে সুন্দর সুন্দর কবিতা, নাটক, উপন্যাস লিখে চলেছিলেন, তখন সেই বিদেশে
যেহেতু মাইকেল মধুসূদন দত্ত একজন বাঙালি, সেই ফ্রান্সের নয়, সেই ইংল্যান্ডের নয়, সেই কারণেই তার লেখা দেখে সবাই ঈর্ষান্বিত করতে লাগলো এবং কবিকে তারা কিন্তু আস্তে আস্তে তা সে যেন উঠতে না পারে তাকে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইতিমধ্যে তিনি ধর্ম ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন, পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করেছেন। তখন সে যখন বিদেশে এই কষ্ট, এই গানিগুলো নিয়ে যাচ্ছিল, তখন তার মনে বারবার এই কপোতাক্ষ নদের কথাই তার মনে ভেসে উঠছিল। তাই বলেছে, সতত যে নদ তুমি করো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে দিলে। অর্থাৎ এই নিশ্চুপ একাকিত্ব যখন তার কাছে আসে, তখন সেই কপোতাক্ষ নদ, তার ঢেউ, তার পলিমাখা সেই মাটি, এগুলো তার বারবার মনে পড়ে। এই কথাটি তিনি এই কবিতার মাঝে বুঝিয়েছেন। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মঞ্চ ধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চরণে। সতত মানে যেমতি লোক নিশার স্বপনে, মানুষ যেভাবে নেশাগ্রস্ত হয়ে স্বপ্ন দেখে, মায়া মন্ত্র ধ্বনি, বিভিন্ন ধরনের মোহ তাকে আকৃষ্ট করে, ঠিক তেমনি ভাবে এই কপোতাক্ষ নদের যে কলকল, যে সুর, যে আওয়াজ, যে ধ্বনি, এই কপোতাক্ষ নদের সেই স্রোতের ধ্বনি জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চরণে। মনে হয় যে আমার কানের কাছ দিয়ে আমি অনুভব করছি। সে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমেও, স্বপ্নের মধ্যেও সে এই কপোতাক্ষ নদকে দেখতে পাবে, তার সেই স্রোতের ধ্বনি তার কানে ভাসত ভ্রান্তির চলনে। অর্থাৎ সে ভুলে বিভবে বসে এই ভ্রান্তি করে, ভুল করে এটা সে মনে হতো যে সে মনে হয় এখন কপোতাক্ষ নদের তীরেই আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই কবিতায় তোমরা যখন পড়বে, তোমরা তখন বেশ কিছু নতুন শব্দ পাবে। এরকম কিছু শব্দ আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা কবি সম্পর্কে জেনেছ, কবির জীবনী জেনেছ, কবিতার লাইনও আমরা আলোচনা করলাম। এবার কিছু নতুন শব্দের সুবিধা করব, যেমন বিরলে। বিরলে মানে কি? বিরলে মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে, মানে একাকিত্ব। বিরল, যেখানে কোনো কোলাহল নাই, অর্থাৎ একেবারে কোলাহল মুক্ত একটি পরিবেশ, সেটি হচ্ছে বিরলে, মানে একান্ত নিরিবিলি। এরপরে সতত। সতত মানে হচ্ছে সর্বদা, সব সময়। এখানে আমি দুটি নৌকা, পাল তোলা নৌকা দিয়ে আমি এটা বুঝিয়েছি যে নৌকা যখন পাল তুলে চলে, সব সময় একইভাবে চলে, পালটি ঠিক এভাবেই ভাবতে হয়। এই কারণেই আমি এটা বুঝিয়েছি যে সতত মানে কবি বোঝাতে চেয়েছেন সতত মানে সর্বদাই কবিতার মাঝে। আর আমি ছবি দিয়ে বোঝাতে চেয়েছি যে দুটি পাল তোলা নৌকা ঠিক একইভাবে সব সময় তারা যখন পাল তোলে ঠিক এইভাবেই চলে। তাহলে আমরা জানলাম বিরলে মানে একান্ত নিরিবিলিতে, এবং সতত মানে সর্বদা কবি এখানে বোঝাতে চেয়েছে। এবার আসি আমরা কপোতাক্ষ নদ যে একটি সনেট কবিতা, এই সনেট কবিতার বৈশিষ্ট্য। সনেট কবিতার অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 14 চরণ সমন্বিত, ভাব সংহত সুনির্দিষ্ট। অর্থাৎ এই কবিতা হবে 14টি চরণ বিশিষ্ট এবং তার ভাব সংহত এবং সুনির্দিষ্ট। শুধু 14টি অক্ষর হলেই হবে না, তার ভাবটি সুনির্দিষ্ট এবং সুসংহত হতে হবে। এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে। দ্বিতীয়ত, প্রথম যে 8 চরণের যে স্তবক, এই 8 চরণের স্তবককে বলা হবে অষ্টক, এবং পরবর্তী 6 চরণের স্তবককে বলা হবে ষষ্ঠ। 3 নম্বর বৈশিষ্ট্য, অষ্টক মূলত ভাবের প্রবর্তনা, এবং যে ষষ্ঠক, এই ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। অর্থাৎ প্রথম 8 চরণে, প্রথম 8 যে স্তব থাকবে, চরণ থাকবে, তাতে ভাবের প্রবর্তনা করতে হবে, এবং পরবর্তী যে ষষ্ঠ, এতে ভাবের পরিণতি, তার শেষটা করতে হবে।
এটা ছিল সনেটের বৈশিষ্ট্য। তো তোমরা লিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি খুবই গুরুত্বপূর্ণ। সনেট কি, সনেটের বৈশিষ্ট্যটা কি? সনেট হচ্ছে 14 চরণ সমন্বিত, ভাব সংহত এবং সুনির্দিষ্ট। এটা সুনির্দিষ্ট হতে হবে। যে লাইনটি আমরা লিখব সেই লাইনটির সর্বশেষ যেন একটা সুনির্দিষ্ট বিষয় আমরা বোঝাতে পারি। এটার যে 14 চরণ হবে, এর প্রথম 8 চরণকে আমরা বলবো অষ্টক এবং পরবর্তী 6 চরণকে বলা হবে ষষ্ঠক। এটি মনে রাখতে হবে। অষ্টকে ভাবের প্রবর্তন, এই যে অষ্টক, অষ্টকে থাকবে ভাবের প্রবর্তন এবং ষষ্ঠকে থাকবে ভাবের পরিণতি। পরিণতিটা কি হবে? এটি থাকবে ষষ্ঠকে। এবার আমরা দেখি এই যে কপোতাক্ষ নদের যে মিল বিন্যাস, কিভাবে এটা মিলেছে। তোমরা বইটা সামনে ধরো, বই ধরলে তোমরা স্পষ্ট দেখতে পারবে এর মিল বিন্যাস কিভাবে হয়েছে। প্রথম 8 চরণে ক খ ক খ ক খ খ খ, ঠিক এভাবে মিল বিন্যাস করা হয়েছে। কর পরে খ, আবার কয়ের পরে খ, আবার কয়ের পরে খ, তারপরে কয়ের পরে ক। ক দিয়ে শুরু হয়েছে, ক দিয়ে শেষ হয়েছে, অষ্টক। এবং শেষ 6 চরণে গয়ের পরে ঘ, গয়ের পরে ঘ, আবার গয়ের পরে ঘ, অর্থাৎ সেখানে কিন্তু ভাবের পরিণতি, এখানে কিন্তু পরিণতি হয়েছে, গ থেকে ঘতে গিয়ে শেষ হয়েছে। কিন্তু প্রথম যে 8 চরণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 8 চরণে কি হয়েছে, এটাই ভাবের প্রবর্তনা হয়েছে, ক দিয়ে গকে আটকে দেওয়া হয়েছে। এই যে আমরা যদি গণিতিক ভাষায় দেখি, ঠিক এইভাবে এটি হচ্ছে সনেটের মূল বৈশিষ্ট্য। এবং কপোতাক্ষ নদে সেই বৈশিষ্ট্যটি শতভাগ এখানে বাস্তবায়িত হয়েছে। তাই আমরা দেখলাম সনেট কি এবং কপোতাক্ষ নদের এই সনেটের যে বৈশিষ্ট্য, এর মিলবিন্যাস, এটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটি লিখে রাখবে এবং এটা ভালো করে বুঝে পরবর্তীতে তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। এখানে দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে বলতে কি বুঝিয়েছেন? দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ এই লাইনটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে তার যে জন্মভূমি বাংলাদেশ, কবি তার জন্মভূমি বাংলাদেশকে মাতা এবং কপোতাক্ষ নদের বুকে প্রবাহিত যে জলধারা, সেই জলধারাকে সে তার মাতৃদুগ্ধের, অর্থাৎ সেই মায়ের দুধের সাথে তুলনা করেছে। শৈশবে মানব শিশু যেমন সুস্থ সাবলীল ভাবে বেড়ে ওঠে, তেমনি কবিও এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে ছোট থেকে বড় হয়েছে। তাহলে তিনি যে লিখেছেন দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে, এটি কেন বলেছে তোমরা তো বুঝতে পেরেছ। আমি আরো একবার বলছি তোমাদের সামনে যে দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে বলতে কবি এখানে তার জন্মভূমি বাংলাদেশকে তার মায়ের সঙ্গে তুলনা করেছেন এবং কপোতাক্ষ নদের বুকে যে জলধারা, যে স্রোতধারা, সেই স্রোতধারাকে সে তার মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। এবং শৈশবে মানব শিশু যেমনি তার মায়ের কোলে সাবলীল ভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে এই মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদের তীরে ঠিক সেইভাবে ছোট থেকে বড় হয়েছে। সে কারণেই তিনি এই কথাটি লিখেছেন। এবার আসো আমরা পাঠ পরিচিতি জানি। আমাদের অবশ্যই পাঠ পরিচিতিটা জানা দরকার। পাঠ পরিচিতিটা যদি তোমরা বুঝে পড়ো, তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা নিজের মেধা খাটিয়ে তোমরা কিন্তু লিখতে পারো। সেই কারণে পাঠ পরিচিতিটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে মধুসূদনের জন্ম, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সেই যে যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের তীরে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করতেন, তখন জন্মভূমির যে শৈশব কৈশোরের যে বেদনা বিধুর স্মৃতি, সেই স্মৃতিগুলো তার মনে জাগিয়েছে কাতরতা। অর্থাৎ সেই স্মৃতিগুলো যখন তার চোখের সামনে ভেসে আসত, তার সেই মনস্পটে
এই স্মৃতিগুলো যখন ভেসে উঠত তখন তিনি কাতর হয়ে যেতেন, তিনি দুর্বল হয়ে যেতেন। সেই স্মৃতিগুলো তাকে প্রায়শই দুর্বল করে ফেলত। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। অর্থাৎ কবি সেই ফ্রান্সে বসেও যখন সে একাকিত্ব থাকতেন তখন তিনি সেই কপোতাক্ষ নদের যে কলকল স্মৃতি সেটি কিন্তু তিনি শুনতে পেতেন। স্পষ্ট তার কানে ভেসে আসতো সেই কপোতাক্ষ নদের কলকল স্মৃতি। তাই তিনি তার সেই স্মৃতিটি এই স্মৃতি রোমাঞ্চনের মতো এই কবিতায় তিনি লিখেছেন। কত দেশ কত নদ নদী তিনি দেখেছেন, অর্থাৎ পৃথিবীর যে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে। কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে, এই যে কথাটি, অর্থাৎ যখন পৃথিবীর সে অনেক নদীর কাছে গিয়েছেন, অনেক নদীর পাশে তিনি দাঁড়িয়েছেন, অনেক নদীর জল স্পর্শ করেছেন, কিন্তু কপোতাক্ষ নদের জল, এই কপোতাক্ষ নদের স্মৃতি, এটা তিনি কখনো ভুলতে পারেননি। তাকে কখনো সেই স্মৃতিগুলো ভুলতে দেয়নি, কিছুতেই তিনি সেটা ভুলে যেতেও চান। ঈশার স্বপনের মায়ামন্ত্র ধ্বনির মতো কপোতাক্ষের কুলকুল রব কবির কানে বাজে। অর্থাৎ সেই যে নদীর কুলকুল কুলকুল যে স্রোতধ্বনি, সেই স্রোতধ্বনিটি তার কানে সব সময় বাজতে থাকে। তিনি শৈশবের এই নদীর স্মৃতি মন্থন করতে করতে স্মৃতি কাতর হয়ে পড়ে। এই স্মৃতি রোমন্থন করতে করতে এক সময় তিনি কাতর হয়ে পড়েন। কপোতাক্ষ নদ যেন তার বঙ্গদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করেন, যিনি করবার জীবন ও গানে কবিতায় শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত নদীর কথা লিখেছেন। সেই কারণে কবিতার অনেক লিখনীতে, অনেক গানে, অনেক নাটকে এই কপোতাক্ষের স্মৃতি বারবার তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটি ছিল পাঠ পরিচিতি। এবার তোমরা একটি দলীয় কাজ করবে, দুটি, এটি তোমরা খাতায় লিখে নাও। প্রথম দলীয় কাজটি হলো চতুর্দশপদী কবিতা কাকে বলে। সনেট, যার বাংলা নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা, এই কবিতা কাকে বলে এবং সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি সেই বৈশিষ্ট্য তোমাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছি। এই আলোচনার আলোকে তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো, সেটি দেখে কবিতা পড়ে পাঠ পরিচিতি করে দলীয়ভাবে আলোচনা করে এই দলীয় কাজ দুটি। এবার চলো আমরা মূল্যায়নে যাই। বহু নির্বাচনী প্রশ্ন। এখানে দেখো ১ নম্বর প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? অর্থাৎ যখন কপোতাক্ষ নদ কবিতাটি তিনি লিখেছেন তখন তিনি কোন দেশে ছিলেন? ফ্রান্সে, ইংল্যান্ডে, ইতালিতে না আমেরিকাতে? তাহলে আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তিনি ছিলেন ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সে অবস্থানকালীন সময় তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন। ২ নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের নামের প্রথমে মাইকেল শব্দটি কত সালে যুক্ত? 1840, 1842, 1850 নাকি 1852? তোমরা নিশ্চয়ই জেনেছ, তারপরও আমার সঙ্গে মিলিয়ে দাও। সেটি হচ্ছে 1842 খ্রিস্টাব্দে তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, ঠিক সেই সময় তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, সেটি হচ্ছে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন? এই কলকল ধ্বনিটা কবির কাছে কেমন লাগে? এটা কি মনে হয় বঙ্গের সঙ্গীত, নাকি স্নেহের তৃষ্ণা, নাকি বিরল, নাকি ভ্রান্তির ছন্দ? কোনটি মনে হয়? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কিন্তু আমার সঙ্গে মিলিয়ে দেবে। সেটি হচ্ছে ভ্রান্তির ছন্দ। এই কলকল ধ্বনি কবির কাছে মনে হয় যে ভ্রান্তির ছন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদের সাথে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করলাম। তোমরা কবির জন্ম জানলে, তার পরিচয় জানলে, এই মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, কত সালে ধর্ম ত্যাগ করেন, তোমরা আরো পড়লে আরো জানতে পারবে। এই মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত সমৃদ্ধ পরিবারের, যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সেই জমিদার পরিবারের সন্তান ছিলেন।
এবং ছোটবেলায় তিনি কিন্তু বেহিসাবী একজন মানুষ ছিলেন, মিতব্যয়ী স্বভাব তার ভিতর ছিল। সে কিন্তু অমিতব্যয়ী স্বভাবের একজন মানুষ ছিলেন। অর্থাৎ কেমন, সে যখন স্কুলে যেত, হয়তো কোনো নৌকায় পার হতো, তার পকেটে হাত দিত, যত টাকা উঠতো চোখ বন্ধ করে দিয়ে। বড় হয়ে সে যখন রিক্সা গাড়িতে উঠতো, তখন সে কিন্তু কখনোই টাকা পয়সা গুনে কাউকে দিত না। জমিদারের সন্তান, সেভাবেই ছোট থেকে বড় হয়েছে, তাই পকেটে যা থাকতো তাই দিয়ে দিত। সেই কারণেই শেষ জীবনে এসে সে কিন্তু অনেক কষ্ট করেছে। বিদেশ থেকে অনেক লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ বিতাড়িত হয়ে সেই দেশে আসলো। এসে নিজের গ্রামে আসতে চাইলো, সেখানে গ্রামবাসী তাকে গ্রহণ করলো না, সেই নৌকা থেকে তাকে ফিরিয়ে দিল। শেষ জীবনে তিনি কিন্তু অত্যন্ত কষ্টের সাথে কাটিয়েছেন, অমৃত ব্যয় স্বভাবের কারণে। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমি বিশ্বাস করি এই আলোচনা থেকে তোমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেক কিছু জানবে, অনেক কিছু বলতে পারবে। এবং কপোতাক্ষ নদ, এটা যে একটা সনেট কবিতা, চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশ কবিতা কি, কেন, এটা বলতে পারবে। আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য অনেক কিছু আমাদের শিখতে হবে। তো যাই হোক, এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলো, তোমরা এই বাড়ির কাজটি লিখে নাও। কপোতাক্ষ নদ কবিতার মূল বক্তব্য তোমার নিজের ভাষায়। এই যে কপোতাক্ষ নদ কবিতাটি কবি কেন লিখেছেন, কি কারণে লিখেছেন, এর মূল বক্তব্যটা কি, এইটি তোমরা তোমাদের নিজের ভাষায় সুন্দরভাবে লিখে তোমার শিক্ষককে দেখাবে। পরবর্তীতে তারা মূল্যায়ন করবে। সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এত সময় এই মাল্টিমিডিয়া ক্লাসে থাকার জন্য। সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিয়মিত মাস্ক পরবে এবং কিছু সময় পর পর স্যানিটাইজার বা সাবান দিয়ে তোমাদের হাতটি ধুয়ে দেবে। আবারও কোনো একটি ক্লাসে কোনো এক সময় এই বঙ্গবাসী মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাদের সঙ্গে মিলিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।